হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গৃহশিক্ষকে সবাইকে ওয়েলকাম। আমরা পড়ছি ইন্ডিয়ান পলিটি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার চ্যাপ্টার আমরা কভার করছিলাম। আমরা আর্টিকেল 22 পর্যন্ত কভার করে নিয়েছি। চটপট আমরা বাকি আর্টিকেলগুলোকে কভার করে ফান্ডামেন্টাল রাইটস শেষ করে দেবো। এই ভিডিওতে আমরা আর্টিকেল 23 আর 24 ডিসকাস করবো। অলরেডি আমরা 22 পর্যন্ত আর্টিকেল আলোচনা করে নিয়েছিলাম। তো আমরা যেটা দেখেছিলাম, টোটাল 14 থেকে শুরু করে 32 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস লেখা আছে সংবিধানে। তার মধ্যে আমরা ইকুয়ালিটির হেডে যে আর্টিকেলগুলো পড়ে 14, 15, 16, 17, 18 কভার করে নিয়েছি। ফ্রিডমের হেডে পড়ে আর্টিকেল 19, 20, 21, 21A আর 22, এগুলো আমরা কভার করে নিয়েছি। আজ আমরা দেখব আর্টিকেল 23, 24 মানে এক্সপ্লয়টেশনকে বাংলায় বলা যেতে পারে শোষণের বিরুদ্ধে অধিকার। তো এতে দুটি আর্টিকেল আছে, আর্টিকেল 23 আর 24। এটা খুব ভালো করে তোমরা মনে করে রাখবে, বারবার গুলিয়ে দেওয়ার জন্য এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। শোষণ মানে দেখো অনেক কিছুই শোষণ হচ্ছে এরকম টাইপের শুনতে লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আর্টিকেল এক্সপ্লয়টেশনের আন্ডারে কেবলমাত্র দুটোই আর্টিকেল আছে, আর্টিকেল 23 আর 24। তো এই আর্টিকেলগুলো কী বলছে আমরা ফটাফট জেনে নিই, তারপর আমরা একটা ডিসকাস করছি যেটা আমি বলতে চাইছিলাম। তো দেখো, প্রথম আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার। ঠিক আছে, তো হিউম্যান ট্রাফিকিং মানে মানুষের পাচার করা, আর ফোর্স লেবার মানে বেগার খাটানো কাউকে। তো বলছে যে রাইট এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার কী কী বলছে? আর্টিকেল 23 প্রহিবিটস হিউম্যান ট্রাফিক অ্যান্ড এনি ফর্ম অফ বেগার। ঠিক আছে, কোনোভাবেই বেগার খাটানো, মানে বেগার খাটানো তোমরা পড়েছো যে জমিদাররা সাধারণ মানুষকে ডেকে নিয়ে যেত, তাদেরকে দিয়ে কাজ করাতো, কিন্তু তাদের পয়সা দিত না, এটাকে বেগার খাটানো বলা হয়। ঠিক আছে, কিন্তু বেগারের অন্য কোনো ফর্মও হতে পারে। ঠিক আছে, যেমন হয়তো দেখা গেল যে বাবা ধার নিয়েছিল, সে পয়সা শোধ করতে পারেনি বলে তার ছেলেকে দিয়ে বেগার খাটানো হচ্ছে, মানে তার পয়সাটা যাতে সুদে যায়। বা 100 টাকা হয়তো মিনিমাম ওয়েজ, মিনিমাম যে রোজ পয়সা, সেটা হচ্ছে একদিনের খাটুনির জন্য 100 টাকা, তো কাউকে আমি 50 টাকা দিয়ে কাজ করাচ্ছি, দ্যাট ইজ অলসো বেগার। ঠিক আছে, তো এনি ফর্ম অফ বেগার সেটাকে, আর হিউম্যান ট্রাফিক মানুষের পাচার করাটাকে আটকায় আর্টিকেল 23। ঠিক আছে, তো আর্টিকেল 23 বোথ সিটিজেনের উপরেও লাগু হয়, ফরেনারের উপরেও লাগু হয়। মানে কোনো ফরেনারকেও কেউ যদি ফোর্স করে কোনো লেবারের জন্য, ফোর্সফুল লেবার তাকে দিয়ে করানো হয়, বা তার যদি ট্রাফিকিং করা হয়, মানে কোনো একটা ফরেনারকেও অন্য দেশ থেকে এনে তাকে যদি পাচার করে দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু আর্টিকেল 23-র আওতায় পড়বে, আর তাকে শাস্তি দেওয়া হবে মানুষ পাচারের জন্য বা ফোর্স লেবারের জন্য। আর একটা মনে রাখতে হবে, এটা বোথ এগেনস্ট স্টেট অ্যান্ড প্রাইভেট অ্যাকশন, মানে সরকারও কাউকে দিয়ে বেকার খাটাতে পারে না বা হিউম্যান ট্রাফিকিং করতে পারে না, আর সাধারণ মানুষও অন্য কোনো মানুষকে হিউম্যান ট্রাফিকিং করতে পারে না বা বেকার খাটাতে পারে না। তো এটা এই আর্টিকেল 23 কার উপর লাগু হয়? সাধারণ মানুষকেও প্রহিবিট করে আর স্টেটকেও প্রহিবিট করে এই দুটো অ্যাক্টিভিটি থেকে। আর এটা হচ্ছে বলছে পানিশেবল অ্যাজ পার ল। ঠিক আছে, তো পানিশেবল অ্যাজ পার ল যেহেতু, সুতরাং বুঝতেই পারছো কোনো ফান্ডামেন্টাল রাইটসের কোনো আর্টিকেলে যদি লেখা থাকে পানিশেবল আন্ডার ল, তাহলে তার জন্য কে ল তৈরি করে? পার্লামেন্ট। ঠিক আছে, তো দেখো, হিউম্যান ট্রাফিক মানে অলরেডি যেটা বললাম যে বাইং সেলিং অফ হিউম্যান, মানুষকে, যেমন আগেকার দিনে সিস্টেম ছিল কৃতদাস প্রথা, তো এরকম হিউম্যান বিংকে কেনা বেচা করা যাবে না। ঠিক আছে, ট্রাফিকিং ফর প্রস্টিটিউশনের জন্য অনেক সময় কী হয়, মানুষকে পাচার করে দেয় অন্য দেশে বা এক স্টেট থেকে অন্য স্টেটে, সেগুলো স্লেভারি, দাসত্ব প্রথা আর দেবদাসী প্রথা। সাউথ ইন্ডিয়াতে এটা একটা পেকিউলার সিস্টেম ছিল আগে, যে মেয়েদের কোনো একটা মন্দিরে দেবদাসী হিসাবে রেখে দেওয়া হতো, তারা ওখানেই থাকতো, খেতে, এবং অনেক সময় তাদের এক্সপ্লয়টেশনও হতো। তো এটাকেও আটকায় আর্টিকেল 23। ঠিক আছে, আর বেগার মানে অলরেডি যেটা আমি বললাম যে ওয়ার্ক উইদাউট রেমিনারেশন, মানে বিনা পয়সা কাউকে খাটানো বা মিনিমাম ওয়েজ না দিয়ে কাউকে খাটানো, বা কাউকে ইকোনমিক কন্ডিশন কারো ভালো নেই বলে তাকে ফোর্স করা কাজ করবার জন্য। এই জাস্ট একটা মজার জন্য ছবিটা দেয়া আছে, তোমরা দেখে থাকবে চুপচুপকে মুভি, তাতে কী করা হয়, পয়সা দিতে পারে না বলে এদেরকে জবরদস্তি খাটানো হয়। তো ইট ইজ অলসো কাইন্ড অফ বেগার, আর এটা আর্টিকেল 23-র আওতায় পড়ে, এবং চাইলে আর্টিকেল 23 আন্ডারে একে পানিশও করা যেতে পারে। ঠিক আছে, তো দেখো, পার্লামেন্ট সেই হিসাবে ল পাস করেছে। একটা তো ল মনে রাখতে হবে, ইমোরাল ট্রাফিক আটকানোর জন্য ল পাস করেছে, ইমোরাল ট্রাফিক অ্যাক্ট 1956। সেই অ্যাক্ট অনুযায়ী ট্রাফিকিং মানে মানুষ পাচার করলে তাকে আটকানোর জন্য এই ল পাস করা হয়েছে। তাতে বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা আছে। কার জন্য কী শাস্তি, কত টাকা জরিমানা, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আর বেগার খাটানোর জন্য নানান রকমের অ্যাক্ট পাস করা আছে, যেমন
বন্ডেড লেবার অ্যাবলিশন অ্যাক্ট 1976, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948। তার মধ্যে এই একটা তোমরা মনে রাখো, মানে অ্যাক্টের সালটা মনে রাখো, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, মানে প্রত্যেকটা কাজের জন্য যে মিনিমাম ওয়েজ, মিনিমাম যে টাকা একজনকে দিতে হবে দিনের, সেটা উল্লেখ করা আছে। এটা বারবার মডিফাই হতে থাকে, অ্যামেন্ড হতে থাকে, ঠিক আছে। ইকুয়াল রেমিনারেশন অ্যাক্ট 1976, মানে পুরুষ মহিলাদের যাতে সমান বেতন দেওয়া হয় তার জন্য অ্যাক্ট পাস করা হয়েছিল। আর্টিকেল 23-র কিছু এক্সেপশন আছে, কিন্তু ব্যতিক্রম আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। যে আমরা বললাম কি, স্টেট কোনো একটা ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ফোর্স করতে পারে না যে তুমি বেগার খাটো বা তোমার পাচার করে দেবো, মানে আর্টিকেল 23 এটা বারণ করে। আবার কোনো স্টেটও, ঠিক আছে, মানে কোনো সরকারও, রাজ্য সরকারি হোক আর কেন্দ্র সরকারি হোক, কোনো মানুষকে বাধা দিতে পারে না ফোর্সফুল লেবার করবার জন্য বা তার পাচার করে দিতে পারে। কিন্তু তার এক্সেপশন হলো এই যে স্টেট যদি চায় তো তাহলে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে সাধারণ মানুষকে কোনো কম্পালসারি সোশ্যাল সার্ভিস বা মিলিটারি সার্ভিস করবার জন্য বলতে পারে, ঠিক আছে। ওটা কাইন্ড অফ দেশ সেবা হচ্ছে, সুতরাং এটাকে ডাইরেক্ট এক্সপ্লয়টেশন তো বলা যায় না। কিন্তু ধরো কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশান ক্রিয়েট হলো এবং স্টেট বলল, সরকার বলল যে প্রত্যেকটা যুবককে 6 মাসের জন্য হয়তো দেশের মিলিটারিতে সার্ভিস করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি খালি, ঠিক আছে, এরকম কিন্তু হয়নি কখনোই। তো সেই ক্ষেত্রে কিন্তু কেউ বলতে পারবে না যে আর্টিকেল 23 আন্ডারে আমাকে ফোর্সফুল লেবার করানো হচ্ছে, ঠিক আছে। মিলিটারি সার্ভিসও হতে পারে, সোশ্যাল সার্ভিসও হতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কখনও সরকার এরকম কোনো কথা বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রিলিজিয়ানের বা কাস্টের বেসে কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে সরকার রিক্রুট করবে না, ঠিক আছে। সরকার সবাইকে সমান চোখে দেখে তাদেরকে বলবে যে বাধ্যতামূলক কম্পালসারি কিছু সার্ভিস করবার জন্য, ঠিক আছে। তো আর্টিকেল 23 আশা করছি ক্লিয়ার হলো। তো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনে দুটো আর্টিকেল 23 আর 24, তার মধ্যে 23 আর্টিকেল 23 মানে হিউম্যান ট্রাফিক আর ফোর্স লেবার আমরা কভার করে নিলাম। এবার আর্টিকেল 24 কী বলছে? আর্টিকেল 24 বলছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার, ঠিক আছে, মানে শিশু শ্রমকে বাধা দেয়, শিশু শ্রমকে আটকানো। বোঝা যায় ইট প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চাইল্ড বিলো দি এজ অফ 14 ইন এনি ফ্যাক্টরি, মাইন অর হ্যাজার্ডাস প্লেস। কোনো ফ্যাক্টরিতে বা কোনো খনিতে বা কোনো হ্যাজার্ডাস জায়গা যেখানে বিপদ আছে, সেই সমস্ত জায়গায় কোনো 14 বছরের কম বয়সী বাচ্চার এমপ্লয়মেন্ট করা যাবে না, তাকে কাজ করতে বাধ্য করা যাবে না, ঠিক আছে। আর এই রিলেটেড কেউ যদি করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। আর শাস্তি দেওয়ার জন্য কী হবে? কোনো অ্যাক্ট থাকবে, সেই অ্যাক্ট কে পাস করবে? পার্লামেন্ট। তো এই চাইল্ড লেবার, সেই জন্যই চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট পাস করা হয়েছিল 1986-এ পার্লামেন্টের দ্বারা, ঠিক আছে। সুপ্রিম কোর্ট 1996-এ বলছে যে চাইল্ড লেবার রিহ্যাবিলিটেশন ওয়েলফেয়ার ফান্ড বলে একটা ফান্ড গঠন করা যাক, ঠিক আছে। চাইল্ড লেবার রিহ্যাবিলিটেশন ওয়েলফেয়ার ফান্ড, সেটা কি? কোনো ব্যক্তি ধরো চাইল্ড লেবার করাচ্ছে, ঠিক আছে, অ্যাক্ট আছে তবু করাচ্ছে, তাহলে কী করা হবে? তাকে শাস্তি দেওয়া হবে, তার উপর ফাইন লাগানো হবে। তো ওই যে ফাইন ওর থেকে কালেক্ট করা হবে, সেই ফাইনটা যাবে এই ফান্ডে, ঠিক আছে। এই ফান্ডটা কী কাজে লাগানো হবে? ওই যে শিশু যারা বিভিন্ন কলকারখানায় কাজ করছে, কেন কাজ করছে? তারা নিশ্চয়ই কোনো ইকোনমিক কন্ডিশন খারাপ তাদের, সেই জন্য তারা সেখানে কাজ করছে। তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের কল্যাণের জন্য সেই ফান্ডটা ইউজ করা হবে, ঠিক আছে। 2005 সালে একটা অ্যাক্ট পাস করে, প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট। সেই অ্যাক্টে বলা হয় যে ন্যাশনাল লেভেলে একটা কমিশন গঠন করা হোক, শিশুদের যাতে রাইটস আছে, অধিকার আছে, সেগুলো প্রোটেক্ট করা যায়, যাতে করে কিনা শিশুদেরকে কেউ খাটাতে না পারে কলকারখানায়, মাইন্সে, হোটেলে, রেস্টুরেন্টে। আর প্রত্যেকটা স্টেট লেভেলের একটা করে এরকম কমিশন গঠন করা হোক। তো সেই জন্য ন্যাশনাল লেভেলে একটা কমিশন গঠন করা হয়েছে, এনসিপিসিআর, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। আর প্রত্যেকটা স্টেটে, যেমন ওয়েস্ট বেঙ্গলের আছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, তো এরকম প্রত্যেকটা স্টেটে একটা করে স্টেটের কমিশন থাকবে, আর ন্যাশনাল লেভেলে একটা ন্যাশনাল কমিশন থাকবে। তো এরকম দুটোই কমিশন গঠন করা হয়। 2005 সালে অ্যাক্ট পাস করা হয়, আর এই কমিশন তৈরি হয় 2007 সালে। আর প্রত্যেকটা স্টেট নিজের নিজের যে কমিশন, সেগুলো মোটামুটি 7-8 সালের মধ্যে সবাই গঠন করে নিয়েছিল, ঠিক আছে। 2006 সালে গভর্নমেন্ট বলে কি 14 বছরে এমপ্লয়মেন্ট, আগে কি বলা হতো বলো তো? আগে বলা হতো লিস্ট করা থাকতো, ঠিক আছে, যে এই জায়গাতে এই কারখানায় এই খনিতে কাজ করা যাবে না, ঠিক আছে। কিন্তু 2006 সালে গভর্নমেন্ট বলে দেয় যে 14 বছরের কম কোনো শিশুকে কোথাও কাজে লাগানো যাবে না। ইভেন হোটেল, রেস্টুরেন্ট বা হাউসে, মানে বাড়িতে অনেক মেড হিসেবে কাজ করায়, তাই না, বাড়ির কাজকর্ম করায়, সেইগুলো পর্যন্ত করানো যাবে না। তো যে মেন অ্যাক্ট যেটা ছিল চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, সেটাকে রিনেম করা হয় 2016 সালে
অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তার নাম রাখা হয় চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। আগে ছিল শুধু চাইল্ড লেবার, এখন বলে দেওয়া হলো চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট। অ্যাডোলসেন্ট মানে হচ্ছে কিশোর, ঠিক আছে, মানে চাইল্ড কাকে বলেছিলাম 6 থেকে 14 বছর, ঠিক আছে, আর অ্যাডোলসেন্ট মানে হচ্ছে 14 থেকে 18 বছর। এই কিশোর যারা আছে তাদেরকেও কিছু কিছু জায়গায় আটকানো হয় যে এই জায়গাগুলোতে কাজ করানো যাবে না। তো আগে যেটা আমি বলছিলাম, আগে কি 65টা এমন প্রসেস ছিল আর 18টা এমন অকুপেশন ছিল, 18টা এমন জব ছিল যাতে লেখা থাকতো যে এই জায়গাতে 14 বছরের কম শিশুদের কাজে লাগানো যাবে না। কিন্তু এখন বলা হয় কোনো জায়গাতেই কাজে লাগানো যাবে না, যেখানেই লেবার আছে, যেখানে শারীরিক পরিশ্রমের দরকার পড়ে সেরকম জায়গায় শিশুদের 14 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কাজে লাগানো যাবে না, ঠিক আছে। এখানে আর একটা কথা মনে রাখবে, এজটা কিন্তু 14, ঠিক আছে। যখনই বলা হবে চাইল্ড লেবার কত বছরের কম শিশুদের কাজে লাগানো, 14 বছরের কম, 18 বছর নয়, অনেকে 18 বছর মনে করে ভুল করে, ঠিক আছে। 14 থেকে 18 যারা, তাদেরকে বলে অ্যাডোলসেন্ট বা কিশোর। তাদেরকে কিছু কিছু জায়গায়, খুবই লিমিটেড জায়গা আছে যেইখানে বারণ করা আছে যে অমুক অমুক জায়গায় কাজ করা যাবে না। সেগুলি যে কোনো হ্যাজার্ডাস জায়গা, ধরো কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে যেখানে খুবই হ্যাজার্ডাস কন্ডিশন, সেই মানে এরকম পরিস্থিতিতে কাজ করতে হয়, তো সেই সমস্ত জায়গাতে হয়তো বারণ করা হবে কিশোরদের। না হলে এমনি নর্মাল লেবারে কিন্তু কারো বয়স যদি 15 হয় তাহলে তার এমপ্লয়মেন্ট হতে পারে, সে কাজ করতে পারে, ঠিক আছে। আর কি করা হয়, এই অ্যাক্টের মধ্যে যে পানিশমেন্টগুলো ছিল, যে শাস্তিগুলো ছিল, সেই শাস্তিগুলোকে অনেক বেশি স্ট্রিনজেন্ট, অনেক কঠোর শাস্তিদের ব্যবস্থা করা হয় 2016 সালে এই অ্যাক্টটাকে অ্যামেন্ড করবার পর, ঠিক আছে। দেখো তাহলে আর্টিকেল 23 আর আর্টিকেল 24 এই দুটো মিলিয়ে হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। যে কথাটা আমি প্রথমে বলতে চাইছিলাম, অনেক এমন জিনিস আছে যেগুলো শুনে মনে হবে যে এগুলো তো শোষণের বিরুদ্ধেই অধিকার হলো, তাই না? কিন্তু না, ওগুলো শোষণের বিরুদ্ধে অধিকার না। শোষণের বিরুদ্ধে কেবলমাত্র দুটোই অধিকার আছে, আর্টিকেল 23। আর্টিকেল 23 কী বললাম? হিউম্যান ট্রাফিক আর ফোর্স লেবার। আর্টিকেল 24 হচ্ছে চাইল্ড লেবার। তো এই তিনটে জিনিস হচ্ছে কেবলমাত্র রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। অন্য কোনো কথা যদি তোমাকে এমন শুনতে লাগে যে এটা তো শোষণের বিরুদ্ধেই অধিকার হলো, কিন্তু সেটা তুমি একটু ভালো করে অ্যানালাইজ করে তারপর টিক মারবে। একটা মক এমসিকিউ দেখা যাক, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন? এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে অধিকারের মধ্যেই এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট? প্রোহিবিশন অফ দেবদাসী সিস্টেম। দেবদাসী সিস্টেমটা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আওতায় পড়ে। প্রোহিবিশন অফ ফোর্সিং সামওয়ান টু ওয়ার্ক বিলো দি মিনিমাম ওয়েজ। মিনিমাম যে বেতন, মিনিমাম যে কাজ করলে বেতন দেওয়া উচিত তার চেয়ে কম পয়সায় তুমি কাউকে খাটাচ্ছ, তার বিরুদ্ধে যে অধিকারটা, সেটা কি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে পড়ে? প্রোহিবিশন অন নট লেটিং সামওয়ান রিসাইড ইন এ প্লেস ফোর্সফুলি। কোনো ব্যক্তি কোথাও থাকতে চাইছে কিন্তু তাকে কেউ থাকতে দিচ্ছে না সেখানে ফোর্সফুলি, তো এটা এর বিরুদ্ধে যে অধিকারটা, সেটা কি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে পড়ে? প্রোহিবিশন অন এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো 14 ইয়ার্স ইন এ হোটেল। কোনো হোটেলে কোনো 14 বছরের কম শিশুকে কাজ করতে না দেয়া, তার যে অধিকারটা, সেটা কি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে পড়ে? তাহলে কোনগুলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে পড়ে, পজ করে তোমরা অ্যান্সার দিতে পারো। দেখো এটা তো পড়ে, দেবদাসী সিস্টেম অলরেডি বলেছে আর্টিকেল 23 আন্ডারে পড়ে। মিনিমাম ওয়েজের কম পয়সায় কাজ করানো, এটাও আর্টিকেল 23 আন্ডারে পড়ে, তাই না? আর 14 বছরের কম শিশুকে কাজ করানো, এটা আর্টিকেল 24 আন্ডারে পড়ে। কিন্তু দেখো মিনিমাম কোনো ব্যক্তি কোথাও থাকতে চাইছে, রিসাইড করতে চাইছে, কিন্তু তুমি তাকে থাকতে দিতে চাইছো না, এটা কিন্তু রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে পড়ে না। এটা কি? এটা আর্টিকেল 19 আন্ডারে পড়ে, তাই না? রাইট টু ফ্রিডম। কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট জায়গায় যদি থাকতে চায় তো থাকতে পারে, সেটেল হতে চায় তো হতে পারে। ওটা কিসে ছিল? আর্টিকেল 19 ছিল, তাই না? এটা তো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে পড়ে না। এইগুলোই আমি বলতে চাইছি, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে 1, 2 and 4 অনলি, এ হয়ে যাবে অ্যান্সার, তাই না? তো এই রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনে তাহলে দুটো আর্টিকেল 23-24, তো 23-24 আমরা কভার করে নিলাম, ঠিক আছে। তো এর সাথেই আমাদের 14 থেকে শুরু করে 23-24 পর্যন্ত আমাদের কভার হয়ে গেল। পরের যে ভিডিওতে আমরা রিলিজিয়ানের আন্ডারে যে আর্টিকেলগুলো পড়ে 25, 26, 27, 28 সেগুলো ডিসকাস করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।